নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বামুটিয়া আরডি ব্লকের অধীনে তুইফানিয়া লুঙ্গা চা এস্টেট জেবি স্কুলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চা শ্রমিকদের পাট্টা বিতরণ, পাশাপাশি প্রশাসনিক শিবির, বৃক্ষরোপণ, রক্তদানের শিবির ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। সবাই দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অতিথিরা। যে প্ল্যান করব কাজ দেখাতে পারলে আগামী দিনে নিশ্চয়ই সুধীর নায়েক, যতটা বন আমরা ধ্বংস করেছি ততটা কিংবা তার চাইতে বহুগুণ অধিক আমাদের গাছ লাগিয়ে পুরো পৃথিবীর একটা বলবো যে ফুসফুস। আমাদের কোভিডের সময় আমরা কিন্তু টের পেয়েছি যে ফুসফুসের লাংসের কি অবস্থা। যখন করোনাতে আমরা আক্রান্ত হয়েছি আমরা কিন্তু আমরা বুঝতাম না যে এই যে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া, কাজে গাছপালাকে যদি আমরা বেশি পরিমাণে না থাকে এবং আমাদের প্রকৃতি আমাদের শিখিয়েছে যে একজন আরেকজনের হাত ধরে আমাদের চলতে হবে। আজকে গাছ আছে, জীবজন্তু প্রাণী জগতের থেকে ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা ওনাদের থেকে অক্সিজেন গ্রহণ করি। তো বেশি পরিমাণে যদি গাছপালা যদি হয় তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হবে এবং সেটা আমাদের প্রকৃতির যে ভারসাম্যতা সেটাও নজর রাখার জন্য আমাদের দরকার এবং সেটা আপনারা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি COP26 সম্মেলনে ঘোষণা করেছেন যে 2070-এ ভারত কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে গড়ে তোলা হবে এবং এইভাবে যদি আমরা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীজি একটা নারা দিয়েছেন যে সবাই মিলে যে যার মার নামে যে একটা করে গাছ লাগানো, সেটা সত্যি আমরা ত্রিপুরাতে সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমরা স্বাস্থ্য শিবিরের এখানে আয়োজন করা হয়েছে, বিনামূল্যে এখানে ওষুধ দেওয়া হবে এবং স্বাস্থ্যের যদি প্রশ্ন আপনারা করেন, গতকালও আমার কাছে আমি ওখানকার যে এইমসের যিনি ডাইরেক্টর ছিলেন ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনাকে বলেছিলাম আপনারা আসুন এখানে ত্রিপুরাতে, আমাদের এখানে সব আছে কিন্তু প্রপারলি সেটাকে যাতে ডিসিপ্লিন করা যায়। তো উনি 3-4 জনের টিম নিয়ে গতকাল এসছেন, গতকাল আমার সাথে কথা বলেছেন এবং গতকাল জিবি হসপিটালে ওনারা গিয়েছেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং আগামীকাল পর্যন্ত ওনারা থাকবেন। আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা করছি সেটা প্রপারলি যেন হয়, এইমসের মধ্যে যেভাবে করছে এখানে যেন হয় সেভাবে আমরা কাজ করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে দুজনের হাতে ওবিসি সার্টিফিকেট তুলে অমিতাভ ভট্টাচার্যকে সভাপতি করে রামনগর বিধানসভা কেন্দ্রের 31 জনের নতুন মন্ডল কমিটির সদস্যদের রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় পর্ব সম্পূর্ণ হয় দশরথ দেব স্মৃতি ভবনে। আমাদের রাজ্যে সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে ভারতীয় জনতা পার্টির অঙ্গ হিসাবে নতুন করে মণ্ডল কমিটি বিভিন্ন মণ্ডলে তৈরি করা হয়েছে। তার অঙ্গ হিসেবে 7 রামনগর মণ্ডলে আজকে যারা মণ্ডল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, দায়িত্ব পেয়েছেন বা সদস্য হয়েছেন, বিভিন্ন পর্যায়ে আইটি সেল যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন তাদেরকে আজকে পরিচয় পর্ব অনুষ্ঠান হয়েছে।
রামনগর মণ্ডলের বিভিন্ন বুথ সভাপতি যারা কার্যকর্তারা আছেন, নেতৃবৃন্দরা আছেন, মণ্ডল সভাপতি সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীমবাবু আছেন এবং সার্বিকভাবে আমাদের এই রামনগর বিধানসভা অন্তর্গত বা মণ্ডল অন্তর্গত যারা নেতৃত্বরা, কর্পোরেটররা সবাই উপস্থিত আছেন এবং সমস্ত বুথ সভাপতি তারা যা দায়িত্বে বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং কার্যকর্তারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে পরিচয় করব এবং তাদের সম্বোধিত করা হয়েছে। তাদেরকে আমার আশা থাকবে যে রামনগর মণ্ডল পর্যায়ে যে নেতৃত্বে যে মণ্ডল কমিটি হয়েছে তারা সংগঠনের কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য এবং সংগঠনকে গণমুখী করার জন্য সেবাই সংগঠন সেটাকে সামনে রেখে আমরা কাজ করবো অঙ্গীকার করেছি। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আশা ব্যক্ত করছি যে আমাদের রামনগর মণ্ডল সর্বশ্রেষ্ঠ মণ্ডল সমস্ত কাজে এগিয়ে যাবে এবং তারা সংগঠনের সমস্ত স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে যেসব সূচনাগুলি আসবে বা যে কর্মসূচি দেওয়া হবে সেগুলি মান্যতা দিয়ে কাজ করবেন এবং রামনগরকে একটা শক্তিশালী মণ্ডল হিসেবে তারা পরিগণিত করবে। সারা 7টা মণ্ডলের মধ্যে রামনগর মণ্ডল সবচেয়ে ভালো মণ্ডল হয় কাজের দিক দিয়ে, সাংগঠনিক দিক থেকে, শক্তির দিক থেকে এবং সমস্ত কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে দলের নির্দেশ অনুযায়ী সেটাই করবে আমরা বিশ্বাস। কতজন মহিলা হয়েছে? মহিলা আর পুরুষ মিলে সংখ্যায় অনুপাতে আমাদের এখানে 10 জনের মহিলা আছে এই কমিটিতে। তো এটা টোটাল কমিটির থেকে নির্দেশ অনুযায়ী, সর্বভারতীয় নির্দেশ অনুযায়ী আমাদের মহিলা, এসসি, মাইনরিটি সমস্ত সংখ্যাকে সামনে রেখে সমস্ত যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে সামনে রেখে আমাদের মণ্ডল কমিটি গঠন করা হয়েছে। থ্যাংক ইউ। আগরতলা পৌর নিগমের 39 নং পুর ওয়ার্ডের উদ্যোগে রবিবার ওয়ার্ড অফিসে 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। নিগমের অন্তর্গত 39 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর থাকি আগরতলা পৌর নিগমের অলকের বিশেষ উদ্যোগে এই ওয়ার্ড অন্তর্গত যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সঙ্গে তারা সাফল্য অর্জন করতে পাঠ করেছেন 56 জনকে আজকে সম্বর্ধিত করা হবে। তাদেরকে উৎসাহিত করা হবে যাতে আগামী দিন তারা সমাজ গঠনে এবং রাষ্ট্রচিন্তায় রাষ্ট্র গঠনে এবং আমার রাজ্যের একটি করে গঠন করার ক্ষেত্রে রাজ্যের সম্পর্কে ব্যবহৃত তাদের মেধাকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে অংশগ্রহণ করবে এটা আমার বিশ্বাস এবং আশা এবং তাদেরকে এই জায়গায় উৎসাহিত করা হচ্ছে। আমি তাদের যারা অভিভাবকরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই অভিভাবকদের, কারণ অনেক পরিশ্রম করে তাদেরকে এই জায়গায় করেছেন এবং পাশাপাশি আমি বলবো তারা বিভিন্ন বিদ্যালয়ে যারা শিক্ষকরা ছিলেন তারাও সহযোগিতা করেছেন। আমাদের প্রত্যাশা থাকবে যেমন পরিবার থেকে পরিবারের সন্তানদের প্রতি একটা ভরসা থাকে যে তারা পরিবারে শিক্ষিত হয়ে তারা পরিবারকে দেখবেন, সমাজকে রক্ষা করবেন এবং আমরাও কিন্তু যারা রাজ্যবাসী আমাদেরও আশা থাকবে আমাদেরও রাজ্যে তারা রাজ্যের উন্নয়নে তারা তাদের মেধাকে কাজে লাগাবে। আমি রাজ্যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও গোপন খবরের ভিত্তিতে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। বাইক ও ভ্যালেনীয় গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক, ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ।
বললাম যে একটা আউস হয়েছে, এই শব্দ শুনে আমরা আইলাম বাড়ির থেকে দূরে আসার পরে দেখলাম একটা বাইকের থেকে উঠে পড়ে হয়েছে একটা ছেলে। তারপরে বড় করেন আপনার এই একটা ফায়ার সার্ভিস আসার পর দেরি হয়েছে থেকে আগরতলা থেকে আবার এমনি আওয়ার পথে ওইভাবে তুলে দিচ্ছি আমরা হাঁপানিয়া হসপিটাল। তারপরেতে পুলিশ আয়া দুটো গাড়ি তুলে দিয়ে যায়। বাইকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইকের গাড়ি। ঘটনা কোন জায়গায় হয়েছে? রাস্তা মাথা বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাইদার দিঘি এলাকা থেকে কুখ্যাত ড্রাগস বিক্রেতা গোপাল দাসকে আটক করতে সক্ষম হয়। প্রচুর টাকা কত বড় ব্যবসায়ী এই যে ঘরের মহিলা এটাও লগে আছে পুরা ঘরের মহিলা। দে 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 কিটা হাত রেডি দে না রেডি কো ওষুধরি কো ওষুধরি কো মামা মামা ওষুধরি কো মামা এই ওষুধরি গুলো আরে ওষুধরি কো ফুটাডি কো আরে রাস্তা আরো আছে দিদি আরো কয়েন কয়েন প্রচুর টাকা প্রচুর টাকা কত বড় ব্যবসায়ী এই যে ঘরের মহিলা এটাও লগে আছে পুরা ঘরের মহিলা। দে 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 কিটা হাত রেডি দে না রেডি কো ওষুধরি কো ওষুধরি কো মামা মামা ওষুধরি কো মামা ওষুধরি গুলো আরে ওষুধরি কো ফুটাডি কো রাস্তা দীর্ঘ বছর ধরে বিশালগড় রতননগর বর্মনটিলা থেকে নেহার চন্দ্রনগর যাবার রাস্তা বেহাল দশার অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে সমস্যায় পড়তে হয়। রবিবার দুপুরে এলাকার জনগণ রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন। নমস্কার, এটা বর্মনটিলা রতননগর, এটা ইন্দিরা চমনি হইতে নেহালচন্দ্রনগর পর্যন্ত গেছে এই রাস্তাটা। কিন্তু আজকে বিগত অনেক দিন ধরেই রাস্তাটা খুবই খারাপ পজিশনে পড়ে রয়েছে। কিন্তু সংস্কার করার কথা ছিল, কিন্তু কথা সংস্কার হয়েছে না। আমাদের মাননীয় এমএলএ মহোদয় এনে বলল যে রাস্তাটা মেরামত হইব, কিন্তু হইব করে কিন্তু আজ অব্দি হইতেছে না রাস্তাটা। মানে আমি জানি না মাননীয় এমএলএ সাহেব কি করতেছে, আমি দাদা কি কতটুকু আগাইব আমি জানি না। যদি হয় তাহলে আমি এই দিক দিয়া অনেক রুগী এবং গাড়ি অনেকেই যাইতেছে, কিন্তু খুবই কষ্টকরভাবে চলতেছি আমরা। কিন্তু মাননীয় এমএলএ মহাশয়ের কাছে আমাদের আবেদন থাকবো যাতে এটা খুবই অতি সত্বর রাস্তাটার মেরামত করে আমাদের উপকৃত হইতে পারি। আমার নাম সুব্রত কুমার সিং, রতননগর বর্মনটিলা, রামঢুকা আশ্রম থেকে বর্মনটিলা স্কুল। বিগত 15-16 বছর যাবত রাস্তাটা খারাপ। এটা রাস্তাটা ভালো হয়ে যায় না, রুগী নিয়ে যাইতে অসুবিধা, মানুষ চলাচলের সুবিধা হইব। রাস্তাটা বিষম সুবিধা দ্রুত যাতে রাস্তাটা সারাই হয়, সারাইলে রাস্তার সারাইলে রুগী টুগী বা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের খুব যোগাযোগ ব্যবস্থা ভালো হইবে আর কি।
পরপর একই দোকানে দুইবার চুরি, চাঞ্চল্য ভুইয়ার মাথা এলাকায়। নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। রাত্রে চুরি হয়েছে, মানে 20-25 হাজার টাকার মতো মাল চুরি হয়েছে। মাল উঠেছে অনুষ্ঠানে। কালকে আপনি কটা অবধি দোকান থেকে করছেন? আর চুরি হয়েছে আপনার টের পাচ্ছেন কোন সময়, মানে আপনি জানতে পারছেন সকালবেলা? সকালবেলা আমার ছোটো ভাই কত টাকা মাল চুরি নিচ্ছে? প্রায় 25 থেকে 30 হাজার টাকা। আমার ক্যাশ টাকা ছিল দোকানে? ক্যাশ টাকা আছে। কত টাকা ছিল? টাকা আছে প্রায় 4,000 টাকার মতো আছে। পুলিশকে আইছে? পুলিশ আছে। কি নাম নামটা? রবীন্দ্র দাস। আপনার দোকানটা কোন জায়গায়? বিহারমাতা। আগরতলা থেকে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় শ্বশুর বাড়িতে যেতে গিয়ে রাস্তায় মারধরের শিকার জামাতা। কেমনে ভাষা তো লাগে নি বলতে পাই বলে চলো গাড়ি জাম তো বাইক জাম কই দইছে আমি বাড়িতে গেছিলাম আগরতলা নন্দননগর। এখান থেকে উল্টা আমি শ্বশুর বাড়িতে গেছি। আমার মধ্যে বাইক আছে, একটা বাইকের সাথে আমার দেখা হবে। কোনখানে? বাইপাস দেশ কোম্পানি 1 নম্বর গেট, ওই যে পয়েন্টের সামনে। আচ্ছা। এখানে একটা অচেনা লোক আইয়া আমার কইতেছে এতো বঞ্জামাই বালানি, আমি এই লোকটারে চিনি না। কয় হ্যাঁ, লোকটা কয় আমি মুসলমান। তারপরে আমি কোনো কথায় বুঝি না, আমি আমার রাস্তা ধরে আটতেছি। তারপর কয় তুমি যাইবা কই? আমি কইছি মরি কলোনি যাবো, এই যে কালী মন্দিরটার সামনে দরকারটায় না। তারপরে লোকটা আমার কইতাছে কয় তে বাইক বউ আমি তোমার কালী মন্দিরের সামনে আগে দিই। আমি লোকটার কথা বিশ্বাস করি বাইকে বইছি। বাইকে ওঠার সাথে সাথে ওই একটা ফুটলার থেকে কি মেডিসিন না কি বাইর করছে, আমার কই তুমি এটা খাও। আমি কই না, আমি এটা খাইতাম না। আমি সাথে সাথে বাইক থেকে নামে গেছি। কয়জন আসলো তারা? একজনই আসছিল। আপনি কি একাই আসছিলেন? আমি একাই আছি। কই যাইতে আসছিলেন? আমি যেতেছিলাম মুড়ি কলোনি। আপনি বাড়ি কোনখানে? আমার বাড়ি নন্দননগর পালপাড়া, এখানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যেতে আসছিলেন? কীভাবে যেতে আসলেন? খালি হাতেই। মানে কি আসতেন? বাইকে আসতেন, সাইকেল আসতেন, হাইটে আসতেন? হাঁটাতে খালি গাড়ির থেকে নামছি, হাইটটা যাবো আর কি। কোন জায়গায় দিয়েছে ঘটনাটা? বাইপাসটার মুখটা, ওই যে পয়েন্টের সামনে। তারা কি বাইকে আসছিল? বাইকে আসছিল, একলাই এই লোকটি আসছিল। এরপরে আপনি খাওয়ানোর কথা কোনো পরে কী হয়েছে? খাওয়ানোর কথা কইছে পরে আমি সাথে সাথে বাইকের থেকে নেমে গেছি। আর আমি কইছি না ভাই, আমি তোমার কাছে যাইতাম না, তুমি খাও নাহলে আমার টাকা দেবো। এই অবস্থা কইছে আমার দৌড়ানি দিতেছে আর কইতেছে ওট নাইলে তোরে মারুম আমি, এইসব কথা কইতেছে। পরে আমার বই লেগে গেছে, আমি তো অচেনা মানুষ। এরপরে আমি দৌড়াতে একটা দোকানে উঠছি। দোকানটা আমি অচেনা, এমনি চিনাই কিন্তু পরিচিত না আর কি। এরপরে লোকটি কী হয়েছে? এরপরে তারা এখানে তারার সামনে বয়ে রয়েছি, এনে তো লোক আছে, আমার কেউ কিছু করতে পারতো না, এই লোকটা কিছু করতে পারতো না। আমার মনে একটা সাহস হয়েছে, যদি একা থাকতাম তাহলে তো আমার ভীষণ বই আজকে কি হইতো আমি নিজে জানি। আচ্ছা, এরপরে লোকটা কই? এখন লোকটা কই, যে লোকটা আপনারা ধরেছে? এখন লোকটারে একটা থানার গাড়ি গেছে, গাড়ি উঠে নিয়ে এসে এখন কি হয়েছে জানি না। লোকটার ব্যক্তিগত চিনেন আপনি? না, আমি চিনি। ওনার সাথে কি আসতো? বাইক আসতো? একটা বাইক আসলো। কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রকান্ত। কি মনে করতেছেন আপনার কি লেখা ধরেছে উনি? আমার মনে হয় একটা নেশা করে রয়েছে। আর দৌড়ানোর উদ্দেশ্য হলো আমি ওর সাথে থাকতাম, আমি তার সাথে খাইতাম,
যাতে তার কথা বুঝি বুঝি বুঝছেন নি আমি বাজে নেশায় কি নাম আপনার? আমার নাম দেবেশ রুদ্রপাল। স্যার কি হয়েছে যে বাইপাসে আমরা চলাফেরা করুন জানা বেশি চিন্তাই করে আমরা কিভাবে চলবো কিভাবে খামু বাইপাসটা আমি এত খারাপ লুকাইলে কেমনে ইয়া করবো আমরা কোন আজকে কি হয়েছে আপনার? আজকে কি হয়েছে ভাই জামাই এটা লাইছে কাজের থেকে একটু দেরি আছে গা একদম তো সরল পিঠে কিন্তু ব্যস্ত নাই তাহলে দৈরা করছে কি কয় না সাজাতে জিনিস খাইতে বললাম এখন আমি খাইতাম না কোনা তো খাইতে হইব কোন আমি খাইতাম না না খাইলে আমার টেহা দিয়া যা হ্যাঁ টেহা দিচ্ছেন দেখি আরে ফিরতে ফিরতে দৌড়াইও ফিদেব কে লোকটি কে আসলো? লোক দোকা আসলো না স্যার উদয় বই আসলো হ্যাঁ মুসলিম না যে লোকটা মানে হেরে ধরাইছে কতজন আসলো হের লোকটি? হ্যাঁ ওই একলা আসলো আর কেউ আসলো না স্যার। কি কইছে? হ্যাঁ কি কইছে টাকা দিতে বললা নাহলে নেশা জাতীয় জিনিস তো কইছে না আমরা টাকা খাই না তুই আমার টাকা দিয়ে যা কোন আমি টাকা দিতাম না আমি কামের থেকে টাকা পাইছি না। কোন জায়গাতে ঘটনা? বাইপাসের আপনার ইয়ার মধ্যে বাইপাসের 3 মুখিয়া রাস্তা পার ইয়ে বই ওকে মাঝামাঝি যে লোকটা মানে আপনাদের জামাই করলেন যে উনির বাড়ি কোনখানে? হ্যাঁ উনির বাড়ি হয়েছে আপনার ইয়া জিবির বাজার নন্দননগর। কই যাইতে আসছিল? শ্বশুর বাড়িতে যাইতে রয়েছে। অভিযোগ দিয়ে নাম টাম মারামারি আল্লাহু আকবার আশঙ্কাজনক অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা পেলেন না রোগীর পরিবার, ক্ষোভ চিকিৎসকের বিরুদ্ধে। এটা কিন্তু প্রাইভেট রুম না, এটা প্রাইভেট রুম না। আপনি এই জায়গার মধ্যে চা কফি খাওয়ার লাগে আপনি এনে বইছেন না, আমি চাইছি না আপনি চা কফি খাওয়ার লাগে বইছেন না, আপনি এনে চা কফি খাইছেন, আমি রুগীলি আইছি, যত মাত বান তত মাত পারিব। আপনি এনে চা কফি আপনার বিজেটে আমরা টাকা দিব, হসপিটালে যান, আমি হসপিটালে আপনার এই কাগজটা দিয়ে দিন, না এই কাগজটা দিয়ে দিন, আমরা ওখান আরিও দেখাই দাও, হসপিটাল দেখাইতাম না, হসপিটালে যান আপনারা এখানে আমরা দেখাই আপনারা এনে চা কফি খাওয়ানির লাগে বানানো ইসলোনি প্রাইভেট রুম না, এটা প্রাইভেট রুম না, এটা কোনটা এটা প্রাইভেট রুম না, টাইম ভিজিট যেটা দিছে কাগজ এটা নাম লই কি আছে, এটা প্রাইভেট রুম আরে প্রাইভেট রুম তে তাঙ্গের কাগজ দেয় না কেন, এটা প্রাইভেট রুম নি, আমি এই কাগজটা দেয় না কি তার লাগে, ভিডিও করেন আপনি মোবাইল দিতে পারেন না, মোবাইলটা আপনি নি, মোবাইলটা আপনি নি, তা আমার মোবাইল আপনি কি তার লাগে ধরতেন, আপনি যেটা দিছেন এটা আমার কাগজটা দিয়ে দিন, হসপিটাল থেকে আমরা এখানে পাঠাইছে, আরে প্রাইভেটে তো আমি না করছি না, তো আমার কাগজটা দিয়ে দেন না, আমার কাগজটা দিয়ে দেন, আমি আপনারা কইছে 2 মিনিটের বেশি হইছে নি, আমি এই কথা কইছি না তো, যেটা লেখছে কাগজে কাগজটা দিতে পারে কইছে না 2 মিনিট দাঁড়ান, আমি এই ব্যাপারে মাথা দিছি না তো, আমরা বর্তমানে যে কাগজটা লেখছে এই কাগজটা দিতেছেন আমরা তো ভিজিট করি জানি না, বুঝছেন তো ভিজিট আমরা হচ্ছে কত দিতা, আমরা বললাম তো স্যার আমরা তো আইছি ইমার্জেন্সিতে, তো আমরা তো কেন পাঠাইছি ভিজিট করি জানি না, তাই না আমরা কাগজটা লেখছি, তো আমরা কাগজটা কি তার লাগে দিতেছে না, কাগজটা তো তাই লেখছুন, আমরা তো লেখছি না, আমরা ভিজিটও দিই এরকম না গো দাদা, এরকম না, আপনি কাগজটা লিখে আমার টেন ভিজিট চাইছুন, তো আপনি কাগজটা লেখার পরে আমার টেন ভিজিট চাইছুন, তো কি তার লাগে আমার কাগজটা দিতেছেন না বর্তমানে হসপিটালে আইছি এখানে আমরা, আপনি কি তার লাগে আমার কাগজটা দিতেছেন না, নার্সতে কইবো নার্সতে তো আমি এই কথা কইছি না, কত হলো তান কাগজটা লেখছে কি তার লাগে দেয় না কাগজটা, তাই না যদি এখানে প্রাইভেট থাকে আমি তো ভিজিট দেওয়ার লাগে কইছি, আমি যদি আমরা তো ভিজিট দিয়া থাকে হসপিটালে লাগে কাগজ কোন রকম থাকে, আরে তাই নিতে আমারে দিছুন, তো এই কাগজটা তো তাই দিছুন আমারে, এটা তো আমি লিখছি না, হসপিটালে দেন না কি আমরা প্রথমে আমি হসপিটাল গেছি, হসপিটালে যাওয়ার পরে নার্সেরে কইছি বলতে আমার বউ অসুস্থ ইমার্জেন্সি, তারপরে নার্সে কইছে বলতে তুমি এদিকে যাও চাকমার কাছে, বিশ্বনাথ চাকমা, বিশ্বনাথ চাকমার কাছে আমি যাওয়ার পরে তার ভাইয়ের বন্ধু নিয়ে আমি এনে দেখি চা পান খাইতেছে, আমি গিয়ে কইলাম বলে স্যার দাদা আমার বউ ইমার্জেন্সি একটু দেখুন, তারা চা পান খাইতেছে, বারবার আমার খালি হাত দেখাইতেছে বলতে একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও, আমি 10-15 মিনিট দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতে আমি ভিতরে গিয়ে ঢুকছি, ঢোকার পরে বলতে প্রেসক্রিপশনের মধ্যে কিতা প্রবলেম আমার বউয়ের লেখছে, এর মধ্যে আমার বয়সও জিগাইছে, তাই আমি আমার বউরে লই গেছি কিন্তু আমার বয়স জিগানোর কোনো দরকার পড়ে না, যাই হোক আমি আমার বয়সও কইছি, তারপরে আমি প্রেসক্রিপশন আমারে দিছে, আমি লিয়ে বাইরে গেছি, এই মুহূর্তে আমার কয় বলতে ভিজিট, তারপরে আমি আবার ঘরে গেলাম, বলে এটা সরকারি না প্রাইভেট, তাই কোশ্চেন এটা সরকারি, আমি বললাম ভিজিট কিতার লেগে, তারপরে ভিজিট দিতে লাগবে, তারপরে আমি তাইনটা কইলাম ভিজিট আপনার কত টাকা, তো তাই ভিজিট কয় না, আমার প্রেসক্রিপশনটা আমার হাতের থেকে খাইতে লিয়ে গেছে,
এরপরে 2 মাস আগে আমি আমার বউরে লিয়ে গেছিলাম, আবার ওই জায়গাতে কোয়ার্টারে লিয়ে গেছি। এই সময় কিন্তু আমার ভিজিট চাইছে না, কিন্তু আমার 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে, বেডের মধ্যে শোয়া দিছে না, এমনি কারা অবস্থায় 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে। বর্তমানে আমার বউয়ের কোমরে প্রবলেম আছে। এরপরে লোকাল পোলাপান আনছে ডাক্তারে ফোন করে, ডাক্তারের লোকাল পোলাপান আনার পরে লোকাল পোলাপানে আমার আয়া হইতেছে বাগবাসার থেকে মানুষ আয়া আমার ছুটাই আনতো। আমি তো বাগবাসার ছেলে, বাগবাসার মানুষ কি তার লাগে আমার শনিচর থেকে গিয়ে ছুটাই আনতো। আমি তো এই জায়গায় কোনো খারাপ কাজ করছি না, আমি তো ডাক্তারের কাছে গেছি। না, ডাক্তার ছিল না, ডিউটি তো চাকমা বলতে নাচে কইছে চাকমা। কোয়ার্টারে ছিল, চা পান খাইতেছেন, তাই ভাই বোন দিলে বমি, জ্বর, মাথা বেদনা, সর্দি, কোমর বেদনা। তারপরে তো আমি শনিচর থেকে লই আমি ধর্মনগর দেখাইছি, ভালো চিকিৎসা হইতো। আমরা গরিব মানুষ, আমরা তো আর অতটুকু টাকা পয়সা নাই আমাদের কাছে, আমরা সরকারি হসপিটালে যেতে লাগবো। আর যদি এমন টাকা পয়সা হইতো তো আমরা বেঙ্গালুর, চেন্নাই, বেলুর, শিলচর এইসব জায়গা দিয়ে চিকিৎসা করলাম। এই হাসপাতালের অনেক অভিযোগ আছে, এই হাসপাতালে গাইনের ডাক্তার নাই, অনেক ডেলিভারি রুগী আয়ে তারা ডেলিভারি করে, অনেক বাচ্চাও মারা যাইতেছে। এটা আমরা মানুষের মুখেও শুনছি। ওই তো সহকর্মী যারা ঝাড়ু মারে ওই তারা ডেলিভারি করে। হ্যাঁ, ডিউটি চলা অবস্থায় আসলো। তার জ্বর আসিল, মাথার বেদনা, বমি, বমির মানে প্রচন্ড বমি, মাইয়া মাথা উঠাইতে পারেন না। তখন শনিচর হসপিটাল নিয়ে গেছি, যাওয়ার পরে ডাক্তার পাইছি না, নার্সে হইয়া দিছি। আমরা জিজ্ঞাসি যে স্যার নাই, তাই না কইছে আসো, মানে হসপিটালে ডিউটি নাই, স্যার কয়জন? কইছে একজন। একজন যখন হয়েছে আমরা হয়েছি কোন জায়গা স্যার? হয়েছে কোয়ার্টারে যাইনি। তখন কোয়ার্টারে গেছি আমরা। কোয়ার্টারে যাওয়ার পরে দাঁড়াইছি, অনেকক্ষণ দাঁড়াইছি। তখন আমার জামাইয়ে গিয়া দরজাটা ঠেলা দিছে, মেয়ের জামাই। তখন দেওয়ার পরে দেখছে তারা 2 জন বইয়া এখানের মধ্যে চা খান। হয়েছে পেশেন্ট দেখে ওইয়া দরজা লাগানি লাগে, মেয়ের জামাই দরজা লাগাইছে। লাগানোর পরে আমার মেয়েটা আমার খান্দর মধ্যে মাথা উঠা ফেলাই দিছে, মানে আত্মাও তো পুরা ঠান্ডা আর জ্বর, খুব বেশি জ্বর। তখন আমার মেয়ে কিতা করছে, মানে খুব ইয়ে করে, খান্দাখাটি করে রাখি। তাই আমি গেছি, বেটাও গেছে। তখন ডাক্তারেও ডাকছে, ডাকার পরে আমরা গেছি। যাওয়ার পরে ভিজিটও মানে ইয়ে লাগছে, মাথা তো হাত দিল না, প্রেশারও চেক করলো না, শরীরও হাত দিয়া দেখছে না যে জ্বর কত খান। যতটুকু আমি মুখে কইছি, অথচ রুগীরও কিছু জিজ্ঞাসা না, আমি যা মুখ দিয়ে কইছি তাই প্রেসক্রিপশনের মধ্যে লেখছে। দেখার পরে মেটারে নিয়ে আইতাম, তখন হচ্ছে ভিজিট। আমি হচ্ছে ভিজিট, এটা তো ইমার্জেন্সি তাইছি স্যার, ভিজিট লাগে হয়তো জানি না। তখন আমি খুব কাতর ইয়া হয়েছি, কইছে না এটা তো 5 বেড। আমি বলছি স্যার 5 বেড হয়তো জানি না, আমি তো ইমার্জেন্সিতে আইছি। তখন জামাইরা তো প্রেসক্রিপশনটা দিছে, দিয়ে আবার সঙ্গে সঙ্গে টান মারিয়া নিচে গিয়া, জামাইরা তো গিয়া নেওয়ার পরে তখন জামাই হলে প্রেসক্রিপশনটা আপনি নিলেন, হলো আপনারা হসপিটাল যান, ইমার্জেন্সি যখন ইমার্জেন্সিতে দেখুন। তখন এর আগে অনেক কিছু মাত হয়েছে আর কি, যে স্যালাইন টেলাইন আমরা কিনে আনতাম হসপিটাল, 5 মিনিটে স্যালাইন দেওয়া হয়ে যাব, আমরা নিয়ে আইতো। এরপরে তাই না কইছে ভর্তি করবো, ছুটিও দিত না। আমরা হয়েছে কমার পরে সই দিয়া লইয়া এই ফর্ম করছে, না ওইতো না আপনারা হসপিটাল যান। আমরা হয়েছি না, আমরা 5 বেড যেটা লেখছে এটাই দেন, আমরা ভিজিট দিলাম। তখন তাই দিছে না। তখন আমার মেয়ের জামাই মোবাইল বাহরছে, মোবাইল বাহরিয়া অল্প ভিডিও করছে, 4 মিনিটের 5 মিনিটের ভিডিও। তখন তাই মোবাইলটা নিয়েও হারাহারি করছে, এই ভিডিওটাও আছে। আমরা তো গরিব মানুষ, দেখেন হসপিটালে যাই আমরা সুস্থ হওয়ার কারণে। তারা যে আমরা যাওয়ার পরে পাত্তা দেয় না মানুষ বলিয়া, তারা কোনো গণ্যমান্য করে না। যাওয়ার পরে তারা যে আমরা মানুষ গেছি না গরু গেছি, কোনো দাম দেয় না। তারা ঘরের ভিতরে চা খার, তারা মজমস্তি তারা করেন। আমি যে একটা ইমার্জেন্সি পেশেন্ট লইয়া গেছি, হয় নার্সে ফোন করতো, আর নার্সে ফোন করছে না, এটা তো নার্সের দোষ, এটা তো আমরা কোনো দোষ নাই। আমরা যেখানে হয়েছে এখানে তো লইয়া গেছি। লইয়া যাওয়ার পরে তাই না ভিজিট চাইছে, ভিজিট দিতেও আমরা রাজি, কিন্তু তাই লাস্টে দিয়া খারাপ ব্যবহার করছে। এটা আমরা ভিডিও করছি, ভিডিও করে আনছি। কিন্তু আমরা কাছে তো তাই না ভিজিট চাইছে, আপনারা ভিডিও দেখলেও বুঝতে পারবা সরকারি হাসপাতাল। আর আমি তো কোনোদিন হসপিটালে চল্লিশটা হসপিটাল সব মানুষের মুখে শুনি বালা, কিন্তু আমি তো মেরে নিয়ে গেছি, গিয়া দেখে আইছি। ভিজিট চাইছে তাই না 500 টাকা। হ্যাঁ 500 টাকা ভিজিট চাইছে। না শনিচর আর কোনোদিনও চাইতাম না। সিপিআইএম এল ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে বেশ কয়েকটি বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সিপিআইএম এর রাজ্য সম্পাদক একটা হচ্ছে যে পেহেলগাম অপারেশন সিন্দুর পরবর্তী যে পরিস্থিতি দেশে,
এখানে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে সরকারকে জবাবদিহি করতে হবে। দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে সরকারকে জবাবদিহি করতে হবে। যখন পেহেলগামের ঘটনা ঘটে সারা বিশ্ব আমাদের সহানুভূতি দেখিয়েছিল ভারতকে, কিন্তু যখন অপারেশন সিন্দুরে দুটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল তখন কিন্তু সারা পৃথিবীর দেশ বিরুদ্ধে চলে গেল। এবং আমরা দেখলাম যে আজকে বিদেশে প্রতিনিধি 33টি দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না। এবং আমরা দেখলাম যে একমাত্র আফগানিস্তান কিছুটা আর ইসরায়েল ছাড়া কোনো দেশ অপারেশন সিন্দুরের পক্ষে দাঁড়ায়নি, ভারতের পক্ষে দাঁড়ায়নি। তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা। এবং দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে যে কেন কার কথায় যুদ্ধ বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি কার কথায় হয়েছে। ট্রাম্প বারবার বলছে, 8 দিনে সে 11 বার বলেছে যে যুদ্ধের হুমকি দিয়ে আর বাণিজ্যের হুমকি দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন। অথচ আমাদের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। সেনা বিমান বা কি লোকসান হয়েছে আমাদের, এটা দেশবাসীকে বলতে হবে, সরকারকে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে যুদ্ধ উন্মোচনকে কাজে লাগিয়ে দেশব্যাপী যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং এটাকে রাজনৈতিক লাভালাভে নিয়ে যাওয়া, এইটা কেন হবে, এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এবং যে গদি মিডিয়া আজকে যে অপরাধমূলকভাবে যে মিথ্যা প্রচার করেছে অপারেশন সিন্দুরকে নিয়ে, তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই প্রশ্নগুলি আমরা জানতে চাই। দ্বিতীয় আমাদের প্রশ্ন হচ্ছে অপারেশন কাগার, মাওবাদীদের বিরুদ্ধে বস্তার, ছত্তিশগড়ের বস্তার এরিয়াতে যেটা হচ্ছে, আমরা বলছি এটা সংবিধান সম্মত নয়। এর আগেও গ্রিন আর্ট হয়েছিল, সালুয়া জুদুম হয়েছিল, সুপ্রিম কোর্ট সেগুলোকে বন্ধ করেছিল। কারণ আদিবাসী এলাকা, এটা আদিবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে সাংবিধানিক। এবং সেখানে আমরা মনে করি যে, এবং এটা ভারতবর্ষের সত্য যে বস্তার হচ্ছে লৌহ আকরিকের জায়গা, এবং এই লৌহ আকরিক উত্তোলনের জন্য এর আগেও টাটা এবং এসআর তারা এখানে উত্তোলন করেছিল। 3 লাখ আদিবাসীকে উদ্বাস্তু করতে চেয়েছিল, কিন্তু প্রবল প্রতিরোধের মুখে তারা এটা করতে পারেনি। এখন কিন্তু অপারেশন কাগারের মূল কারণ হচ্ছে সেখানে কর্পোরেট লুণ্ঠন করা খনিজ সম্পদ, এবং তার জন্য সেখানে সব কিছুকে শেষ করে দেওয়া। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম তফসিল, গ্রাম সভার সাংবিধানিক যে অধিকার আছে সে সব কিছুই সেখানে উধাও হয়ে গেছে, কিচ্ছু নেই। সেটা একটা সামরিক ছাউনিতে পরিণত হয়ে গেছে। 63,000 আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী, মাওবাদী যারা সারেন্ডার করছে তাদেরকে ভাড়াটে সেনা হিসাবে নিয়োগ করা হচ্ছে তাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রতি 8 জনে 1 জন করে নিরাপত্তা কর্মী আছে। এমন একটা অবস্থার মধ্যে আমরা দেখলাম যে সেখানে গত 21শে মে সেখানে 28 জন মাওবাদী নিহত হয়েছে, এবং তার সাথে তার যিনি সাধারণ সম্পাদক তিনিও নিহত হয়েছেন, বাসব রাজু। ঠিক আছে, বাসব রাজুকে নাকি এমন অভিযোগ যে বাসব রাজু নাকি জীবিত অবস্থায় হত্যা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা। সুপ্রিম কোর্ট বলেছে বারবার, মানবাধিকার কমিশনের নির্দেশ আছে যে কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যা হতে পারে না, এগুলো বন্ধ করা উচিত। কিন্তু সরকার এটাকে তোয়াক্কা না করে এটা চালিয়ে যাচ্ছে এবং সাংবিধানিক সমস্ত বিধি ব্যবস্থাগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা বলছি এটা সংবিধান সম্মত নয়। আমরা চাই যে এই কিলিং বন্ধ হোক। এবং গতকালকেও নাকি কয়েকজন মাওবাদী ধরা পড়েছে, কয়েকজনকে হত্যা করা হয়েছে। যারা ধরা পড়েছে তাদেরকে কোর্টে তোলা হোক, এটাই উচিত হবে, বিচারের আওতায় নিয়ে আসা হোক, কিন্তু এইভাবে বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা হোক। দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা ট্যাট 2 আর্টস বিভাগ এবং ট্যাট 1 এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন আগরতলা প্রেস ক্লাবে। আমরা দেখি মোবাইলে শুধু ফেসিয়ালটা আর সামনের টেম্পারটা লাগালে মোবাইলটা নতুন যে স্কুলগুলিকে এত সুন্দর করবে, বিদ্যাজ্যোতি করছে, খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়ে। সাংবাদিক ভাই এসেছেন এখানে, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে যে প্রেস মিটের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য কি সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে 2022-এ আমাদের ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, আপনারা সকলেই জানেন, আমরাও জানি পরীক্ষার্থীরা। 2022-এর পর 2021-এ হয়েছে, আবার পরপর 2022-এও হয়েছে, কিন্তু 2023-এও কোনো পরীক্ষা হয়নি, 2024-এও কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল, তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষার বসবে, সবারই একটা আশা থাকে পড়াশোনা যখন করছে। তো
পরপর 2 বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তো 2022-এর পর আবার 2025-এ পরীক্ষাটা হয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই কোর্সগুলো করেছে তারা পরীক্ষায় বসেছে। 2000 পরীক্ষায় তারা খুবই খুশি। পরীক্ষা হচ্ছে, টিআরবিটির তরফ থেকে ট্যাগ পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর। তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থীরা। আমিও একজন পরীক্ষার্থী, ট্যাগ 2 আর্টসের স্টুডেন্ট। এখানে ট্যাগ 2 আর্টসের তরফ থেকেই আজকে এই আয়োজনটা। তো আমিও পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে সেই বিষয়টা হয়েছে যে 2025-এ যে ট্যাগ পরীক্ষার প্রশ্নপত্রটা, যেটার মধ্যে ট্যাগ 2 আর্টসের ব্যাপারটা আমি তুলে ধরছি এখানে। তো কি হয়েছে, সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে, যেমন সিডিপি পার্টটা রয়েছে, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্ট রয়েছে, দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন যে পার্টগুলো থাকে, যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল লাইফ থাকে এবং এসএসটি প্যাডাগোগি একটা পার্ট থাকে। তো কি হয়েছে, পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে, পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা হলে ছিল সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো। কি হয়েছে, পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না, অসংখ্য ভুল রয়েছে, অনেকাংশে ভুল রয়েছে। যেমন আমার একজনই ট্যাগ 2 আর্টসে আমার একজন দিদি বোন, ও সিডিপি পার্টটা আপনাদেরকে বলেছেন। তো মানে বেঙ্গলি পার্টটা, ইংলিশ পার্টটা, এসএসটি পার্টটা, এই পার্টগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চেনের মধ্যে। আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল সেটা হচ্ছে আউট অফ সিলেবাস। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে, একটা মেনশন করা হয়ে থাকে, সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয়। প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়ে থাকে এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, যেমন আমি এখনই বললাম সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি। যারা আর্টসে আছে তারা সায়েন্স আছেন, সায়েন্সের পার্টটা। তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিকস থাকে। তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেনগুলো করা হয়েছে, এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস, এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে? এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয়, এখানে প্রশ্নপত্রের মধ্যে 150 কোশ্চেন আছে, 150 নম্বরের কোশ্চেন করা হয়ে থাকে। তো এই 150 কোশ্চেনকে বাদ দিয়েও আরো অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয়ে থাকে। কারণ কি এই সিলেবাসের প্রচুর টপিকস রয়েছে। যে কোশ্চেনগুলো করা হয়েছে যে আউট অফ সিলেবাসটা আমি প্রথম উনি স্বীকার করেছেন, আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন। আচ্ছা, যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে 19 সালে কেন গ্রেস দিয়েছিল, 21 সালে কেন দিয়েছিল, 22-এ কেন দিয়েছিল? এটা কি এইভাবে কি গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে? আপনারাই বলুন, কোয়ালিটিফুল শিক্ষক কি পাবে এইভাবে? গ্রেজওয়ালা টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না। 3rd ডিভিশন টিচার যদি পড়ে 3rd ডিভিশনই পাবে, 1st ডিভিশন পাবে না। ওনার প্রত্যেকটা কথা এরকম। আবার আরেকটা জিনিস বলছে, যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো, এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন। কোর্টে কেন যাব? টেন্টেটিভ রেজাল্টের নিচে কার সিগনেচার দেওয়া আছে? কন্ট্রোলার, ঠিক আছে, ভেরিফাই না করে কি দিয়েছে। আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি, আমি কেন কোর্টে যাব? আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব? কেন যাব? টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআরবিটির উপর। টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন, আর কিছু না। এটাই বলার ছিল। এবার আমি বলবো সমগ্র আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো 40,000 শিক্ষার্থী আছে ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকজন ওপিনিয়নটা নিন তো তারা খুশি আছে কিনা টিআরবিটির উপর। আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরবিটির উপর সন্তুষ্ট আছে কিনা। প্রত্যেকবার এরকম করছে ওনারা। আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে উনি যেটা চাইছেন কোয়ালিটিফুল টিচার, এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই টিআরবিটিকে আগে ধরতে হবে, টিআরবিটির আগে দেখতে হবে ওই জায়গায় কি ভুল ভ্রান্তি আছে। এইভাবে গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না, ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন। আমি বলবো ছাত্ররা অনেক কিছু করছেন, কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা, প্রশ্নপত্র দায়িত্ব, কিন্তু ওনারা এখানে এরকম করছে। এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না।
আমি বলবো টিআরবিটির সাথে যাতে মুখ্যমন্ত্রী স্যার আলোচনা করে, এবং আমরা বলছি না আমরা স্টার চাই, আমাদের মার্কস চাই, না না, আমরা বিপক্ষে ছিলাম, আজই থাকবো। আমরা কোয়ালিটিবল টিচার, আমরা এখানে গ্রেস দেওয়ার টিচার না। আমি ফেল কোনো সমস্যা নেই, আমি ফেল আমার কোনো সমস্যা নেই, কিন্তু আগামী দিনে যাতে এরকম ভুল যাতে না করে টিআরবিটি, এটাই আমার মূল কথা। নমস্কার। আমাদের যে টেটে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে সোশ্যাল পার্টটা, সব পার্টে 15 মার্ক করে দেওয়া থাকে। জিওগ্রাফিতে, এসএসটিতে সবটা 15 মার্ক করে দেওয়া থাকে। এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে জিওগ্রাফিতে 15 নাম্বার, আর মানে সোশ্যাল যে পার্টটা আছে ওইখানেও 15 নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে সোশ্যাল পার্টে 16 নাম্বার আর জিওগ্রাফিতে 14 নাম্বার। তাহলে তো আমরা এখানে 1 নাম্বার বেশি পাবো। ওরা কোশ্চেন নিজেদের থেকে সিলেকশন ভুল করেছে, জিওগ্রাফি সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে, এটা তো আমরা দায়ী না, কিন্তু আমরা তো জিওগ্রাফিতে 1টা নাম্বার বেশি পাবো। যেহেতু আমাদের 14টা কোশ্চেন হয়েছে, তাহলে আমরা এখানে 15টা পাই। মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে 15টা পাই, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। তাহলে এটা আমাদের এক্সাম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে, অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেব। আমি একটু কোশ্চেনগুলি বলছি। সরকারের কাছে কি চাইছি? আমরা চাই যে আমাদের ন্যায্য নাম্বারটা আমাদেরকে দেওয়া হোক। ওদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল হয়েছে, এর জন্য তো আমরা দায়ী না, কিন্তু আমাদের নিজের থেকে মার্কটা আমরা কেন ছেড়ে দেবো? আমাদের তো মার্কটা লাগবে, পাস করতে হলে আমাদের মার্ক 1 নাম্বার খুব প্রয়োজন। অনেক স্টুডেন্ট আছে যারা এসসি, ওরা 82 পেয়েছে, যারা জেনারেল ওরা 89 পেয়েছে, একের জন্য ওরা পাস করতে পারেনি, কিন্তু ওরা তো আমাদের 1 নাম্বার ছিনিয়ে নিয়ে গেল। কিন্তু আমাদেরকে তো 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, আমাদের পাস করতে হলে 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। আমাদের 1 নাম্বারও ওরা ছাড়ে না। তাহলে আমাদের যে এইভাবে মানে এক্সাম হলে যে আমাদের বিভ্রান্তিটা হলো, তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এভাবে কোশ্চেনগুলি ভুল, মানে কোশ্চেন বানান ভুল, সব কিছু কোশ্চেন ভুল, মাল্টিপল আনসার, ওরা সব কিছুতে লেখা আছে কোনোটি নয়। যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে, তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া, আগের বছরগুলি যে কোশ্চেনগুলি হয়েছিল উপরের সবগুলি মাল্টিপল আনসার থাকলে, কিন্তু এখানে সবগুলি কোশ্চেন যে সেম লেখা আছে, উপরের কোনোটি নয়। কিন্তু মাল্টিপল আনসার হলে এরকম হতে পারে না যে উপরের কোনোটি নয়। ডাবল আনসার যদি থাকে তাহলে উপরের সবগুলি এরকম হয়, কিন্তু এখানে কোনো কোশ্চেন এরকম নয়। নাম্বার কম পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হবে? আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এক একটা বছর অনেক দরকার আমাদের জীবনে, এক একটা দিন দরকার, এক একটা বছর কি এক একটা দিন, এক একটা মুহূর্ত অনেক দরকার। আমি আজকে পরীক্ষা দিতে পেরেছি এই বছর, নেক্সট ইয়ার যদি আমাদের কোনো সমস্যা হয়, শারীরিক কোনো অসুবিধা হয়, আমি পরীক্ষা দিতে পারবো না। তার জন্য কে দায়ী হবে? এই বছর যে আমি পরীক্ষা দিয়েছি, আমার যে পরিশ্রম, এই যে দিন রাত পরিশ্রম করেছি, আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় এখন আমি পাশ করতে যদি না পারি, তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা বলতে চাই। রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের, রাস্তায় বড় বড় চিপস ফেলে উধাও ঠিকাদার। ডোলবাড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই রাস্তাটি, কিন্তু একটা অংশ কাজ করে ঠিকাদার বাবুরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন এলাকার মানুষ। এরকম তো আমি লাগাই দিই। এই রাস্তা যে সময় আইছে, আমরা এলাকাবাসী সবাই খুশি রাস্তা হইব। দীর্ঘদিন আমরা এই রাস্তা নিয়ে সমস্যা ভুগছি। তারপরে সেটা পৌর পরিষদে জানাইছি, পিডাব্লিউডিতে আমরা কয়েকবার করে সেটা কাগজ জমা দিছি। রাস্তা ড্রেন প্লাস সিটিং আছে কিছু, তারপরে রাস্তাও খুব খারাপ, এর লেগে আমরা চলাচল করতে খুবই কষ্ট এদিকের এলাকার মানুষ। তারপরে পিডাব্লিউডিতে কইছে রাস্তা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়ার পরে কিছুদিন দেখলাম কাজ টাজ করলো, আমরাও তসি টসি লাইন না সেটা রাস্তাঘাট বার করলাম, মানুষের বাড়িতে জায়গা বার করে সেটা দিলাম। তোমার কিছুদিন দেখছি বাঁকা সুন্দর কাজটা হয়েছে। এরপরে ভদ্র তারা জিগাইলাম যে আপনারা কাজ কি কখনো আরম্ভ হয়েছে না নি, কোন দিন করবেন? তারা খালি রাস্তার ভিতরে চিপস ফলে সেটা বইতে হইব, শুকাইতে হইব, এই সমস্যা তারা। তাই যতটুক আমার জানা, তাই বাড়ি আগরতলা উত্তম পাল। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়। এমনও জায়গা আছে যে জায়গাটি গর্ত, এই জায়গাটি যে সময় তারা চিপস ফলেছে, তার এই সময় আমি নিজে কইছি যে এই জায়গাটি উঁচু করে দিত, কিন্তু উঁচু করে দিছে না। আবার আগের মতনই সমস্যা, বৃষ্টি আইলে
আডু নাগাদ জল থাকে, মানুষ মহিলারা তো আর চলাফেরাই করতে পারে না। ছেলেরা বাইক নিয়ে যায়, কিছুদিন আগে বৃষ্টির ভিতরে এই বাইক নিয়ে যাইতে আমার এলাকার একটা ছেলে পইরা মাথাটা হাতটা চুলাইছে, কয়েকজন এমন হয়েছে। এদিকে না যায় অন্য দিকে যাইতে হয়, এমন সমস্যা হইলে আমরা কিভাবে চলাফেরা করি? কাজ একদম এখানে নিম্নমানের কাজ হইতাছে, যেখানে ছাপাইয়া সেটা 6 ইঞ্চি থাকার কথা, এখানে 6 ইঞ্চি পর্যন্ত নাই। কোনো কোনো জায়গাতে দেখা যাইতেছে যে 5টা যেটা আছে এটা পর্যন্ত তারা ছোট করে নিছে। সরকার যেটা চাইতেছে সর্বপ্রথম দিক দিয়ে সেটা সরকারে রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করতেছে। সেই জায়গায় কিছু কিছু বিকৃত মস্তিষ্ক ঠিকাদাররা সরকারের বদনাম করতে চলেছেন। আজকে দেখেন এত দিনের আমরা আন্দোলনের ফলে এই রাস্তাটা, সেই রাস্তাটার কাজ পর্যন্ত ঠিক মতো উনি করছেন না। উনাকে যতবারই আমরা বলি কাজ কেন বিলম্ব হচ্ছে, উনি তখনই নানা টাল বাহানা করে থাকেন। আমরা ওইখানে অমৃত দাসের বাড়ির যে পুকুরটা রয়েছে সেই পুকুর দুইবার তহসিলদার এনে আমরা নিজেরা আমাদের কাউন্সিলর সহ তহসিলদার এনে আমরা মাপ যোগ করে এই জায়গাটা আমরা আনি। তারপরে ওনাকে বলা হয় যে বৃষ্টির আগে যেন উনি কাজটা তাড়াতাড়ি করে নেয়, কিন্তু আজকে করছি কালকে করছি, ওনার যে ম্যানেজার রয়েছে ওনার সাথে বারবার যোগাযোগ করার ফলেও শুধু উত্তর আমরা কোনো পাই না। তো আমাদের একটাই দাবি, আমাদের রাস্তাটা যেন অতি সত্বর সম্পন্ন করা হয়। সময় কাগজটা ওই স্কুল থেকে সামাজিক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নিয়ে নয়, সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে ছেলের অন্নপ্রাশন করলেন মিলনিয়ার এক সাংবাদিক রকিবাল। আপনারা আছেন মিডিয়া পার্সন ও মিডিয়া পার্সন ও আসলে আমার ছেলের আজকে 180 দিন মানে 6 মাস পূর্ণ হয়েছে। তো আমাদের নিয়ম অনুসারে আজকে অন্ন খায়। তো অন্য কাজে এই কাজটাকে আমরা যেটা আমরা নিমন্ত্রণ করে নিমন্ত্রণ মানুষকে খাওয়াই, সেই জিনিসটা না করে কিন্তু এবার একটা দাবি, বিশেষ করে আমার দাদার ইচ্ছা, রাষ্ট্রপালের ইচ্ছা যে ভাতিজার অন্নপ্রাশনে মানে মানুষের সেবার জন্য রক্তদানের একটা ব্যবস্থা করার ব্যবস্থা। এই ব্যবস্থায় যারা রক্ত দিচ্ছেন এবং যারা দেবে তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই ক্ষুদ্র সারায় আয়োজনে আপনারা সাড়া দিয়েছেন। ধন্যবাদ সবাই। আজকে কি বিলোনিয়া ব্লাড ব্যাংকে রক্তদান হচ্ছে? আজকে আমাদের ব্লাড সেন্টার বিলোনিয়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির হচ্ছে। আজকে মিস্টার রকিপাল উনি ছেলে আছে, ওনার ছেলের অন্নপ্রাশনের দিনে আজকে রক্তদান নিয়েছেন এবং আমাদের এই ব্লাড সেন্টারে আজকে করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দাদারা যারা ব্লাড দিচ্ছেন ওনারা খুব বেশি রেগুলার ডোনার, অনেকে 20 বার, অনেকে 25 বার, অনেকে 3 বার এমন করে সবাই আগে দিয়েছিলেন। ব্লাড ব্যাংকে কি রকম রক্ত আছে? গত 3-4 মাস মোটামুটি একটা ব্যালেন্সড একটা স্টক আমাদের এখানে আছে, কিন্তু মাঝে মধ্যে গ্রুপ স্পেসিফিক সমান আমাদের এখানে দেখা যায়। সব গ্রুপের রক্ত ফটিকরায়ের গঙ্গানগর গ্রামের 4 নং ওয়ার্ডের বাসিন্দা রণজিৎ মালাকারের বিবাহিত মেয়ে সেবিকা মালাকার, বয়স 27, লোকনাথ পূজাতে যাবে বলে বাপের বাড়ি থেকে বের হয়, কিন্তু দিন শেষে রাত হলো কিন্তু বাড়ি ফিরেনি। পরবর্তী সময়ে ফটিকরায় থানায় একটি মিসিং ডায়েরি করেন পরিবারের লোকজন। তো আমার মেয়েটারে পাইতেছি না আর নাতিন একটা হইতেছে না। আমি তো কুমারঘাট গেছিলাম এই মঙ্গলবার 7 তারিখ আছে, 3 তারিখ আমি গেছিলাম কুমারঘাট। আইয়া দেখছে তাই বাড়িতে নাই, বাড়িতে না। আমার বাড়ির সাইডের মানুষে কইছে যে তাইকে রাস্তাত পাওয়া গেছে, তাই যাইতেছে, অথচ আমরা বাড়িতে কেউ আসলো না। মানে আপনারা কি সন্দেহ আসেনি কারোর সাথে? সন্দেহ বলতে আমার 2-3 দিন আগে আমার কাছে একটা ফোন আইছে 13 নম্বরে। ফোন আইসলো পরে ওই পুরুষটা হয়েছে তার বাড়ি সেলবি
সেবরি হয়েছে পরে আমি কইছি কেটা লাগিয়ে ফোন করছো কয় আমারে নাম্বার দিছে খাজু দিবার লাগিয়া বাসা উসা বাইর করে দেওয়ার লাগিয়া ও কথা কইছে পরে আমি কইছি এই নাম্বারে ফোন করো না তাই খাজু যাইতো না ছেলে মেয়ে দুইটা আছে তাই স্বামীও আছে তাই তা খাজু যাইতো না অতখানো আমি তার লাগে কথা কইছি আর করতো না ফোন আর একটা নাম্বার 05 এটা খালি মিস কল মারতো তাই আমি ফোন ঘুরাইলে ফোন করে না অতটুকার সন্দেহ আমার আর তো সন্দেহ নেই আরেকটা মেয়ে লোক আসলো তাই লগে কাজ করতো এই তাই এক বাসাতেই তাই রান্না করতো আর আমার মেয়েটাই করতো আবু রাখতো তাই আমার একদিনে কইছে তাই কইছে শিকা দিয়ে কইছে আমারে বাসার ঢুকাইয়া দিব তাই আমি কইছি বাদ দে তাই কই বাসা ঢুকাইয়া বার করবো এখন এই মেয়ে লোকটা তো আছে ফটিকরা এখন পর্যন্ত। নাম কি মেয়ে লোকের? তার নাম শিকা। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো সেবিকা মালাকার, নাতিনের নাম হলো হেপি মালাকার। থানাতে কি মামলা করেছেন? গেছই নামরা বাড়ির তাই বাবা থানাতে বলছেন। কি বলেছে প্রশাসন? প্রশাসন কি বলেছে? প্রশাসন এখন তো প্রশাসন টানতে তো তা হইয়া দিছে, এটা তো খালি সন্দেহ মারে এটা তাই দেশে নাই এটা বাইরে গেছে। আর কি প্রশাসন আমার তো তাই সবটা কইছে না। মানে ছেলে কি লইয়া গেছে নাকি ওরে না মেয়েরে লইয়া গেছে? ওই আপনার মেয়ে আমরা ফোনটা তো আমরা কাছে ফোন করলে তো বিজি হয়। আর একটা মানুষের কইতাছে আপনার মেয়েদেন গেছে মানে কোন ছেলেরে লইয়া গেছে না মেয়েরে লইয়া গেছে? আবু, ছোট আবু। ছোট আবু লইয়া গেছে। ছোট আবু লইয়া গেছে। এখন প্রথম ফোন দোকানি করে একটা পুরুষ লোকের কথা হয়েছে। এই পুরুষ লোকের কথা হওয়া পরে এখন আমরা যতবার ফোন করি খালি বিজি করে। আচ্ছা এখন ঠিক আছে হইব। পুলিশের সোর্স, সন্দেহে যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। পশ্চিম থানার দ্বারস্থ আক্রান্ত যুবকের পরিবার ও বন্ধুরা। আরো গারু মারা দিলে তো ঝাটটা খুলে সবাই গেছি গিয়ে শাস্তি করে দিয়া একটা ছেলে আছে এই দাঁড়া কেন এটা হে দাঁড়াইছে অমন চৌহান নামে রাজা, ডাক নাম রাজা অমন চৌহান। এর বাড়ি থেকে পুলিশ রেড করছে, ওইরা অবৈধ কাপড় টাপড় পাইছে, এদিক থেকে বাংলাদেশ পাচার করে। সে শুধু কাপড় না অনেক কিছুই পাচার করে। তো পুলিশ এটি ধরে আনছে পরে কাপড়টি বোধ হয় সমৃদ্ধে ধরাই দিছে। তো এই খুবের ধরে পুলিশের লোক কোনো কিছু কথা করে বাংলাদেশ মানব পাচার লোক যুক্ত আছে। তো সে কেমনে কেমন খবর পাইছে সমৃদ্ধে জানাইছে পুলিশে। সমৃদ্ধরা ফানা না পাই কালকে ফোন করছে, ফোন করে কইতেছে তুই আমার লগে দেখা কর। সে তো ভাব যে দেখা করতে কইছে আমি সবসময় বর্ডার থাই এমন অন্য কোনো কাজ হইব। দেখা করতে কইরা হেরা ডাহাই নিছে বর্ডার গুলছে কর। তাহলে কি এক এলাকার ওই না হের বাড়ি শানমুরা আর হের এই অমন চৌহানের বাড়ি হইল বর্ডার গুলছে কর জয়দুর্গাপাড়া। হেরে নিয়ে তারপরে প্রাণে মারার চেষ্টা করছে, দেখেন না। ঠিক আছে বাকি নিয়ে কী করছে না করছে সম্পূর্ণ খবরটা হের থেকে অবৈধভাবে তারা যে একটা দর্শন করছে, প্রাণে মারণের হুমকি দিছে, মারি লেছে, যে কূপ দিছে, পিস্তল ধরছে। হ্যাঁ, সবজির আমরা বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। তারা যে কাম করছে এরা যদি কুটুয়ানে এরা যদি নাই তো আমার এই বাতিজি জামাই যদি নাই তো আমার বেআইন নাই তো এরা মারি লেগে গেছে। হ্যাঁ, দাউদিয়া কুবাইছে, পিস্তল ধরে রাখছে, ওই আমাদের ঘুষ মারছে, গলার মাঝে টিপদা ধরছে, শ্বাস করলি তো ওই গরু দিয়ে গেছি আমরা থানার ভিতরে যে কোন জায়গা থেকে করছি যে আমি সুস্থ বিচার চাই বাবা। পুলিশের দ্বারা আমরা খাতিভাবে বিনতি করে কয়ে গেছি যাতে সুস্থ বিচার পাই। পুলিশ কি গেছে আপনাদের? পুলিশে কইছে আশ্বাস দিছে আমরা টাইমে সদ্ব্যবহার করবো। আপনি কি হন? কী কারণে মারছিল? কী কারণে মারছে না? শুধু তারা মালপত্র গীতা ধরে লেগে গেছে, তারা সন্দেহমূলক তারা নিয়ে সন্দেহমূলক শুধু মানে এক কোনো দরবারই নাই। আমারে ফোন করছে, ফোন দিয়ে কইতাছে সুকেন্ত আচার্য মোবাইল থেকে ফোন করছে, ফোন দিয়ে টিপত যে অদ্যজিৎ দাস আমারে কইতাছে তুই আজকে 8টার দিকে তুই তাইস বড় আইস আনা যায় টাউনের দিকে তাইস কথা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কী কথা আছে বলে তো আমি কই
তো আমি আসলাম কেরসুমনি দ্বারা আসলাম করে এরপর আমার ফোন করছে আবার ফোন করে কইতে তুই কই আমি তো এম দাবি তো এখন সময় তারপরে এম টিকা কইছে ঠিক আছে তুই ইয়াতে আইব শঙ্কর সুমনি আইব মন্দিরটার সামনে নাইলে আমরা কথা বলি এমন গেছি পরে এরপরে তারা আইসে প্রায় 6-7 জন আইসে স্কুটি বাইক টাইক লইছে আমিও গেছি আমার লগে হে আসতো স্কুটি হে চালাইতেছিল আমি তখন বই আসলাম তো এনে কী করছে চল এনে কথা কইতাম না তোরে 4 নম্বরে দিয়ে তো চল কথা বলি 4 নম্বরে এনে গেছি পরে যেন মানুষ আসতো দিকে এনে দাঁড়াইছে না দাঁড়াইছি না আমার এদিকে চল বদরের দিকে চল বদরের দিকে নিচে নিয়ে এসে স্কুটিটা এদিকে রাখ স্কুটি চালাইতেছিল এরা কত এদিকে স্কুটি রাখ এবার আমার ডাকে কত এদিকে চল গাড়ির কাছে না চল অন্ধকারের দিকে আমি কিতা এনে করছো ধর তুই কথা কইছি না তুই এদিকে তারপরে কইতেছে তো তুই আমার মালকে ধরাই দিছ তুই জড়িত আছো আমি কেমন মাল ধরাম না তোরা দেখছি এদিন এর আগের দিন আমি ধারাবাহিক গেছিলাম আমার বোন জামাই আর কি ধারাবাহিক আমি বাড়ির যাওয়ার সময় আমি বাংটির দোকান খোলা আসলো মানে জিনিস নেওয়ার লেগে দাঁড়াইছে আমাকে ঘরে জিনিস নেওয়ার লেগে ওই কেনা দেখছে জানি তার কাছে কইছে আমি দিলে আসতাম না রাত্রেবেলা কারেন্ট গেম দিলে ফালাইছে হ্যাঁ ওইটা লইছে তো তারা আমার এখন করতে হবে কী দিয়ে আঘাত করছে নেছিরা মারতে হইতে দাও দিয়েছিলা এমনি খুব মারতে আসলো খুব দিত আমি ধরেছিলাম আমি দাওয়ার আগাটা লাগছে না করতাম আমার খেয়ে পুরো খেতে দিল এবার মাথার দিকে ইয়া করছে পাঞ্চার দিয়ে করছে মারছে আর এমদা পিস্তল দিয়েছিলাম এমনি ঘোরা মারছে মারলাম ধরে ফ্যাশন দিয়েছিল দাও দিয়ে এমনি বাড়ি মারছে 2টা দাও আনছে দাউরি আনছে অমন চৌহান হ্যাঁ আর পিস্তল আনছে তাপস চৌহান আগেও কি কোনো অভিযোগ আছে তার নাম আগের অভিযোগ কতজন আসলো তারা প্রায় তো 5-7 জন আসলো তারা বাড়ি কোন যাবে তারা বাড়ি বড় হয়েছে কী করে তারা হয়তো কিটা 2 নম্বরে কাজ করে বাংলাদেশ মাল পাচার করে শাড়ি তারপরে বেঞ্চি ল্যাপটপ বড়ি ট্যাবলেট পাচার করে আর কি কত বলছেন অলরেডি পুলিশে 2টা আনছে 5:30 ঘটনাটা কালকে রাত্রে আনুমানিক 10টা থেকে 10:30 এবং এইটা নিয়ে মূলত ব্যাগকে নিয়ে এসে তোমার মারানোর চেষ্টা করছে মানে প্রাণে মারানোর চেষ্টা করছে মাইরে নিলাম তারা যদি না মানে বাইরে যেতে তারা আমার এসে মানে আহত করছে আমার নাম সমৃদ্ধ দাস এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জমি মাফিয়া কৃষ্ণর উৎপাত এবার পশ্চিম নোয়াবাদীতে। জমি ভুয়া রেজিস্ট্রেশন, বলপূর্বক দখল ও চূড়ান্ত জালিয়াতির অভিযোগ। আমরা এদিকে দাদা আমি নারায়ণ চক্রবর্তী, আমার বাবার নাম পিতা শান্তিভূষণ চক্রবর্তী, পশ্চিম নদী গ্রাম আর লালবাটি আমার পাড়া। আমাদের পিতৃ সম্পত্তি এই 3টা জায়গা 76, 90, 91, 92। এই 3টা জায়গায় আমাদের এখানে 14.5 29 শতক জায়গা জোর করে কৃষ্ণমল লস্কর সে আমার থেকে জোর করে এটা 2 নম্বরের কাগজপত্র করে চালিত করে নিয়ে আসে। এবং শুধু তা না, শুধু পরবর্তী সময় আমার বাড়ি ঘরে বহুতবার আক্রমণ করছে। আমি থানা তো আমি জানাইছি, SDM অফিসে জানাইছি এবং এই ডিএম অফিসে জানাইছি এবং তার কাগজপত্র বাই করছে। এই যে শুনলাম আমি প্রথমে আমি RTI করছিলাম জিরানি SDM অফিসে। RTI মূলে আমার একটা ডিড নম্বর দিছে, এই ডিড নম্বর মূলে আমি 1983 সনের দলিল করছে কইয়া আমি পরবর্তী সময়ে আমি সদর সাব রেজিস্ট্রি হয়েছে আমি তদন্ত মানে ভাই করছি। আমি যে এই দাগ নম্বরে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আসেই না। দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই, এটা অন্য আধার কার্ডে একজনের নামে। এরপরেই আমি থানার এদিকে যথারীতি আমি জানাইতেছি, SDMরও কপি দিয়েছে যে আমার এই জায়গার তুমি কারেকশন করো। তুমি এখানে আমার জায়গা হইলো আমার এটা 29 শতক জায়গা নিছে। আর একটা জায়গা আমার সে 29 জায়গার থেকে সে দলিল করছে, নামজারি করছে, নামজারি করছে। সে নামজারি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে সেই নামজারি করাইছে এবং
এইখানে আমরা তো পিতৃ সম্পত্তি বলতে আমাদের এখানে কাকারও আছে, আমার জেঠারও ছিল, এই যারা তো ভাই ছিল বিনাল চক্রবর্তী, তাই মারা গেছে। এর পরবর্তী সময়ও হের নামে এইটা নোটিশ আনছে, যদিও সে তখন মারা গেছে। এবং কীভাবে হ্যাঁ দলিল করছে, দলিল করছে 2 চাকমার নামে দলিল করছে, হ্যাঁ ফলস দলিল করছে মনিবালা চাকমা। এবং তারা আমি অনেক বাধা দিছি, যখন তারা জায়গা দেখতেছি তখন কইছি যে জায়গা কেস চলছে, আপনারা জায়গা কিনেন না। তারপর পরবর্তী সময় তবুও তারা এখানে বাড়ি করতেছে এবং দলিলও করছে, দলিল 26 দলিল করছে। আমরা এই দলিল নকল বাই করছে কইরা আমরা পরবর্তী সময় আমরা কেসে গেছি। ইন্দ্রেশন আমরা থানা তো আমরা অনেকবার ইয়ে করছি, থানা তো কোনো রকম ইয়া পাইতেছি না, বুজ্জনগর থানা। এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে 76-93 দাগে এই চাকমা মণিবালা চাকমা এবং সাইনাস চাকমা দলিল করে দিয়ে মানে পজিশন দিয়ে দিছে, বেচছে এক জায়গায় আরেক জায়গায় পজিশন দিছে। ওই যে জায়গায় বেচছে এই জায়গা তো কি চলছে আমার, এই জায়গাতে শুয়ে তারা আমার জুতের জায়গা 76-93 জায়গাতে সে এটা তারা পজিশন দিয়ে দিছে। আমি কারণ এরা তো কোনো রকম সহায়তা করছে না, SDM আমি বহুত চিঠিপত্র করেসপন্ডেন্স করছি, ডিভোর্স তারা কোনো রকম ইয়ে করছে না। এবং থানাও জানে সবটা ঘটনা, থানাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই একটা আবেদন যে আপনি তদন্তক্রমে সুষ্ঠুভাবে আমাদের এই জায়গাটা আমরা ফিরিয়ে দেন। এবং আমরা খুবই গরিব ফ্যামিলি, আমরা আমাদের সম্পত্তি আমরা এই সম্বলটুকু আমরা এইটা আপনার থেকে কাড়ি দিতেছে। এবং এলাকার লোকও আমাদের পক্ষে, এলাকার লোক অনেক লোকই সে আমাদের এই ব্যাপারটা জানে, এই যে জায়গাটা আমরা। এবং সে আমার এরপরও হ্যাঁ অনেকবার আমার বাড়িতে আক্রমণ করছে, রাত্রেবেলায় আক্রমণ করছে, বাড়ি ঢিলেছে, বাড়ি বেড়াটা কুবাই টুবাই রেখেছে, এখনও আছে ইয়ে দিয়ে। এখনও তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে। আমাদের যে পিতৃ সম্পত্তি, সেটা যে জুট সম্পত্তি, সেই জুট সম্পত্তি কৃষ্ণকমল লস্করে জোরপূর্বকভাবে কেটে সেটাকে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা 2 জন ব্যক্তির নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে। এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে। এবং সেটা ভারতীয় ত্রিপুরা কোর্টের যে স্ট্যাটাস কিউ অর্ডারও ছিল, অর্ডারটাকে তাদেরকে দেখানো হয়েছিল, ডিমার্কেশন করা হয়েছে। ডিমার্কেশনের সময় আয়া বইলা গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই, হ্যাঁ আপনারা এখানে ইলিগেলি কনস্ট্রাকশন না করাটাই ভালো। কিন্তু তারপরেও তারা কাদের পরামর্শক্রমে ইলিগেলি এইভাবে কনস্ট্রাকশন করছে, তার জন্য আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন। আমার নাম জয়দেব চক্রবর্তী, পিতা স্বর্গীয়। আমরা কারোর লোকে ঝগড়া বিবাদে যাইতে চাই না, কোর্ট যা সিদ্ধান্ত দিব সেই অনুসারে আমরা আমাদের রায় আমরা মান্য নিতে রাজি আছি। কয়েকজনের এরকম জায়গা লয়ে গেছে, হ্যাঁ আমাদের না বনিকা জমি নিচে রাজার বান্দর নিচে রাজার বান্দর একজনের 17.5 ঘন্টা নিচে ওই কৃষ্ণকমল লস্কর পারেন কোনো জালিয়াতি কোনো কিছু কাজ করতে পারেন না, কোনো এইটুকুই খায় চলছে এইটা করি। এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী আমাদের পক্ষে, এখনো হেড ধরে এলাকাবাসী এর পক্ষে আমরার পক্ষে, এলাকাবাসী ধরে এর লিগে আমরা দিকে আইতে পারে না, সাপোর্ট নিচ্ছে না। আমাদের কয়েকবার কইছি প্রেস মিডিয়ার করার জন্য, আমরা ধরে করি না। আজকে করলে কালকে আক্রমণ করতে পারে, পারেন এরকম কোনো জিনিস না। বিশালগড় করইমুড়া সড়কে বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে এতে আহত হয় বাহার মিয়া ও সফি আলম। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত 2 জনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আমি লাস্টে আইছি, লাস্টে আগে দেখতেছি নেওয়ার জন্য, কিন্তু তারা নিতেছে না। এক বাইকার অ্যাক্সিডেন্ট করছে, আরেকজনের একদম মানে পুরো বডি ক্ষত হয়ে গেছে। তো উনি এখানে যন্ত্রণা করতেছে, কিন্তু অটো চাই চাই, কিন্তু ত্যাগ হয় তার বাইক দিয়ে লয়ে যাবো। পরবর্তী সময় ফায়ার সার্ভিস জানা হয়েছে, এখন গেল। কয়জন আহত হয়েছে?
দুইজন বাইকার প্লাস এখানে স্থানীয় একজন। কীভাবে হয়েছে ঘটনাটা? স্থানীয় যে উনি রাস্তার পাশেই আসতো ওনার বাইক সহকারে, কিন্তু কেটিএম যে বাইকটা এটা রহিমপুর সাইডে, মানে দুইটা বাইকের সংঘর্ষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম জায়গাটা? এই জায়গাটা হয়েছে গিয়া করিমোড়ার নিচে, ডাউনের নিচে। কি নাম আপনার? আমার নাম কৌশিক-উদ্দিন। সাত সকালে এক ব্যক্তি বাড়ির পাশে কলসি দিয়ে পানীয় জল ভরতে গেলে বেধড়ক মারধর খেল পার্শ্ববর্তী গ্রামের রহমান মিয়ার হাতে। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রামের মানুষ হতবাক। পরবর্তী সময় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। ঘটনা রহমান মিয়ার লোকের জলের পয়েন্টে কাজ হয়েছে, আমার মাছ দূর করছে, আমার মেয়েরও মাছ দূর করছে। তারপরে আমার এই জায়গাটার মধ্যেও তারা তো কি ছুরি আসছিল না ব্লেড আসছিল বইতে পারতাম না। এই জায়গায় একটা ফুস লাগছে। মিয়া বাড়ি হয়েছে বাঘেশ্বর 1 নম্বর ওয়ার্ড। রহমান মিয়ার লগে আমার জলের পয়েন্টে লইয়ে কাজ হয়েছে। আমার মেয়েরও মারছে, আমারও মারছে, মাছ দূর করছে। আমি হসপিটাল আছি, হসপিটালে গিয়ে ডাক্তার দিয়ে আসি। আমার ভীষণ আমার এই 8টা এই কান্দার বেড়াই বাড়ি মারছে। তার বাড়ি হচ্ছে আসাম ডিস্ট্রিক্টে পড়ছে না, মানে আসাম ত্রিপুরা কাছাকাছি। আমি থানা দিয়েছি, থানাতে গিয়ে কেস করছি। আমরা স্বামী স্ত্রী মেয়ে হইয়া আমি তার ভিতরে আমি আইনতে আমি চাই। আমি জল ফুরাইতে আছে, জল ফুরানোর পরে আমি এদিকে আইসি জলের লেগে আইসি রহমান্যা পুকুর দিয়ে কইতাছে আমার মেয়েরে দে তুই দেন জল ফুরাস করার কিছু মেজে লাসা নাই। আমি বলছি রহমান ভাই এরকম করেন না, এরকম করেন কি লেগে। এরপরে আমরা তার বাবু গীতা করছে তুমি এখান থেকে না এবারও কথা কইয়া না আমার লাগে। এবার ঢিলা নিতে লাগছে রহমান্যা কইছে গীতা আমার জামাইয়ে মারতো আছে দুমিরে রহমান্যা কোনটা বড় আমি আব্বুর আগা দিয়ে গেছিলাম যাতে না মারে মামার আপনার ফার্বিট দিয়ে আমরা আব্বুর বাড়িটা দিয়েন না, যেটা হচ্ছে বাড়িটা দিছে তুই আনছিস। আমি তো না সত্যম না আপনি বাড়িটা দিয়েন না, তারপরে তো বাড়িটা দিয়ে গেছে জলে কাজ দিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবল লীগ 2025 ও 26 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য না ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আজকে যে বি ডিভিশন খেলা শুরু হচ্ছে, আজকে দুটো ক্লাব, একটা হচ্ছে ঐক্যতান ক্লাব আর একটা হচ্ছে স্কাইলার। তো শুরু হচ্ছে, আমি আশা করি খুব সুন্দর হবে, খেলা সম্পন্ন হবে এবং এখানে এখন দিন রাতের খেলা হয়, অনেক সুবিধা হয়ে গেছে। এখন আমাদের মাঠের খুব সমস্যা ছিল, এখন ইচ্ছা করলে অনেকে দিনেও খেলা করানো যাবে, আবার রাত্রির দিকেও খেলা করানো যাবে। এতে করে নাম্বার অফ গেমস প্রচুর হবে এবং আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরা সরকার আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত জায়গায়, বিশেষ করে ফুটবলের যে ধরনের আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা করছি সারা ত্রিপুরাতে এখন প্রায় 7টা থেকে 8টার মতো হয়ে গেছে। আরও অনেক জায়গার মধ্যে আরও এই ধরনের সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড হবে। এতে করে অনেক সুবিধা হয়, খেলাধুলার সুবিধা হয় এবং ইন্টারন্যাশনালি এখন বা ন্যাশনালি বহু জায়গায় খেলতে গেলে আগে তো এগুলো ছিল না, এখন ফ্লাড লাইট হয়ে গেছে, রাত্রিবেলাও কীভাবে খেলতে হয় এগুলোও কিন্তু এখন যারা প্লেয়ার আছে ওরা কিন্তু করতে পারছে, বুঝতে পারছে, প্র্যাকটিসও করতে পারছে। এর জন্য আমরা সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখন খেলা হচ্ছে। আমাদের ত্রিপুরার বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়ের যারা আছেন, ছেলে মেয়েরা দুটোই, ওরা খুব ভালো কিন্তু করছে, পারফরমেন্সও বেটার এবং তাদেরকে আরও ভালো করে ট্রেনিং
দক্ষতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেন সব বিষয়ে আমাদের দক্ষতা থাকা দরকার এবং সেই দক্ষতার ট্রেনিং সব বিষয়ে সেই খেলাধুলার জন্য এটা প্রযোজ্য। এখানকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে আমি বলবো যে এই ফুটবল খেলা কিন্তু একটা অত্যন্ত আমাদের কাছে উত্তেজনাপূর্বক একটা খেলা এবং আমরা খুব আনন্দ লাভ করি এবং খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে মানসিক এবং শারীরিক যে ডেভেলপমেন্ট হয় সেটা এই বয়সে যদি থাকে এবং বেশি পরিমাণে ছেলে মেয়েরা যদি এই খেলাধুলার সাথে যুক্ত হয়, ফুটবলে যদি যুক্ত হয়, তাহলে একটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হয় খেলাধুলার সাথে থেকে মানে বাস্তব জীবনেও যখন কীভাবে ডিসিপ্লিন থাকতে হয় সেটা কিন্তু ওরা শিখবে। এবং যে আমাদের সবাই জানেন যে আমরা বারবার বলছি যে ত্রিপুরাতে কোনো অবস্থায় আমরা মানে ত্রিপুরা ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা চাইছি। তো যদি খেলাধুলাতে ছেলে মেয়েরা বেশি থাকে তাহলে ওই দিকে ঝুঁকবে না, কারণ এতে এন্টারটেনমেন্টও হয়, আবার এর থেকে নিজেকেও ডেভেলপমেন্ট করা যায়। এবং আজকের যে 2 খেলা এখানে স্টার্ট হচ্ছে দুটো ক্লাবে, আমি আশা করি যে ওদের বেস্ট উইশেস আমি জানাতে চাই, ওরা ভালোভাবে খেলবে এবং ভালো খেলা হলে সবাই যারা দর্শকরা আছে, আগে কিন্তু মাঝখানে দর্শক আসতোই না, কিন্তু এই ধরনের আমরা এখন পরিবেশ ত্রিপুরাতে এত সুন্দর হয়েছে যে দর্শকের পরিমাণও কিন্তু সে আগের মতো আমাদের সেই 60-70 দশকের যে মাঠে যেভাবে দর্শকরা আসতো সেটা কিন্তু আবার সেখানে পুনরুজ্জীবিত হয়। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এনজিও এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন বাংলাদেশিদের ডিটেন রোহিঙ্গা বেহাল নাগরিক পরিষেবা এবং হাওড়া নদীর ভাঙ্গন রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ যোগেন্দ্রনগর এলাকার মানুষ বিভিন্ন আশু জরুরি কিছু দাবি নিয়ে মিছিল সভা সংঘটিত করল সিপিআইএম যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। সমস্যাগুলি রয়েছে, নানা সমস্যা রয়েছে, বিশেষ করে এই 7-8 বছরে সমস্যার পাহাড় তৈরি হয়েছে। রাস্তাগুলি ভেঙে আছে, ঠিক করা যায় না, রাস্তাগুলি মানুষ থেকে হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, ড্রেনগুলি ভেঙে আছে, কালভার্ট ভেঙে আছে, হ্যাঁ, জলের পানীয় জলের এই এলাকার প্রচণ্ড সমস্যা পানীয় জলের। আমরা কিছুদিন আগে এখানে পানীয় জলের যে দপ্তর রয়েছে সেই দপ্তর আমরা ডেপুটেশন দিয়েছি, তারপরে দপ্তরে কোনো সেখানে হেলথও নেই এবং এই এলাকার মধ্যে স্কুলগুলিতে শিক্ষক মশাই কমতে কমতে একবার খুব খারাপ অবস্থায় চলে গেছে। টুয়েবের কাজ একেবারে নেই বললেই হয়। শ্রমজীবী অংশের মানুষ যারা সেই টুয়েবের কাজ করে এই যোগেন্দ্রনগর এলাকার মধ্যে তারা কাজ পাচ্ছে না, যাওয়া মাঝে মধ্যে চিঠা বোঝা সেখানে কাজ আসে, তারপরে তারা ঠিক মতো সেখানে টাকা পাচ্ছে না, তাদের মজুরিটা পাচ্ছে না, নানা সমস্যায় মানুষ ঢুকছে কাজে। এবং বিশেষ করে এই যে বর্ষা হয়ে গেল বা এর আগে বর্ষাটা আমরা দেখেছি যেভাবে মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই জায়গায় সরকারের দিক থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা বা খোঁজ খবর নেওয়া কোনো কিছু নেই। অর্থাৎ এক কথায় মানুষকে দেখার, মানুষের কথা চিন্তা করার কোনো সরকার আছে বলে এখানে মনে হয় না। কাজে এই সমস্যার সমাধানের জন্য এই এলাকার মানুষ আজকে আমরা মিছিলে নেমেছি, রাজপথে আমরা নেমেছি। এখান থেকে সেই দাবি সত্যায়িত হচ্ছে যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। বেকার যে কর্মসংস্থান, কাজ, রাস্তাঘাট সেখানে সংস্কার করা, এই দাবিতে এই লড়াই চলছে। আগামী দিনে এই স্থানীয় সমস্যা নিয়ে 28 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডে বাড়ি পৌঁছেছি। প্রায় 1500-র উপরে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ বলেছেন সত্যিকারের অর্থেই এই প্রশাসন জঘন্যতম কাজ করছেন এবং ওয়ার্ডগুলির মধ্য দিয়ে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এবং রাস্তাঘাট, ড্রেন কোনো রকমের মেরামতযোগ্য কাজকর্ম তারা করছে না। প্রতিদিন মানুষের ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা বাড়ছে এই জায়গার মধ্যে এবং সর্বতোভাবে মানুষ হয়তো বা ভয়ে ডরে সামনে এসে বিক্ষোভ প্রকাশ করছেন না, কিন্তু জনতার এই সমর্থন আমরা পাচ্ছি এবং সেই সমর্থনের জেরেই আজকের এই মিছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে তার কোনো প্রকার প্রয়োগ করছে না রাজ্য সরকার। রাজ্য সরকার যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো ভূমিকা না নেয় তাহলে আন্দোলনে যাবে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান জয়েন্ট অ্যাকশন কমিটি।
성과대화는 수작 아우 바이캠도 라이저 सरकारनि 누구 동 로힝가 যারা আরাকান নিখানে একটা ত্রিপুরানি ও দেবরাটি কোম্পানি আমি বীরেন্দ্র ত্রিপুরা অ্যাডভাইজার জয়েন্ট অ্যাকশন কমিটি আপনি বিস্তারিত আলোচনা তো আমরা করেছি কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট আসছে তার উপর ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি যে নোটিফিকেশন বা নির্দেশিকা জারি করেছে সেটা সারা ভারতবর্ষে প্রযোজ্য সব জায়গাতে এটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দিল্লি আসাম ঝাড়খণ্ড সব জায়গাতে হচ্ছে এবং যেসব সরকার দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট এবং যেসব জায়গাতে বেশি ত্বরান্বিতভাবে যেটা করা হচ্ছে সেটা বিজেপি গভর্নমেন্ট গুজরাটও বিজেপি মহারাষ্ট্র বিজেপি ওয়ারে আসামও বিজেপি তারা সবাই ঝাড়খণ্ডেও বিজেপি গভর্নমেন্ট দিল্লিতেও বিজেপি তারা সবাই এক বাক্যে এটা এই নির্দেশিকা পালন করছে ওয়ারে ত্রিপুরা গভর্নমেন্ট এই নির্দেশিকা পালন করতে অপারগ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ এই ব্যাপারে সদুত্তর পদক্ষেপ গ্রহণ করুন এইটা আর এছাড়াও ত্রিপুরার বাসীগণ কি বাঙালি কি পাহাড়ি কি চাকমা কি মগ সবার কাছে আমার অনুরোধ আমরা ত্রিপুরা রাজ্যের আদি বাসিন্দা বাঙালিও আছে চাকমাও আছে মগও আছে ত্রিপুরাও আছে এই অবস্থায় আমরা আমাদের চাকরি আমাদের জমি জমা হরণ হয়ে যাচ্ছে কারা নিচ্ছে ইলিগেল মাইগ্রেন্ট ভাবে আসে ডাবল সিটিজেন করে বাংলাদেশে বসে এখানে জায়গা জমি ক্রয় করছে তারা আমরা জায়গা জমি ক্রয় করছে চাকরি চলে যাচ্ছে তাদের হাতে ভোটাধিকার চলে যাচ্ছে এবং আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরার অ্যাসেম্বলির মধ্যে আগেও এখনও প্রচুর বাংলাদেশি এমএলএ এমডিসি মন্ত্রী রয়েছে এটা কি এই অবস্থায় আপামর ত্রিপুরাবাসীর কাছে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বাঙালি সমাজ যারা আগে থেকে আছে আগরতলাতে কামানচুমনিতে আমি যখন কলেজে পড়তাম 1976-77 ব্যানার্জি অ্যান্ড কুং করে একটা দোকান ছিল সে সবসময় বাংলাদেশির বিরুদ্ধে কথা বলতেন কিন্তু আজকে সব উধাও হয়ে গেছে সব বাংলাদেশিরা এটা ফেক ডকুমেন্টস করে নকল ডকুমেন্টস করে বেনামিভাবে টাকা দিয়ে জমি জমা হরপ করে নিচ্ছে এই কারণে আপামর ত্রিপুরাবাসীর কাছে কমিটির পক্ষ থেকে আজকে প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের খুব প্রকাশ করছি যে রাজ্য সরকার এখন অবধি কেন্দ্র সরকারের যে গাইডলাইন যে ইস্যু করেছে ফর ডিটেকশন আইডেন্টিফিকেশন ডেপুটেশন অফ ইলিগেল ইমাইগ্রেন্ট ফ্রম বাংলাদেশ এবং মায়ানমার থেকে এই ব্যাপারে সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশিকা সেটা পালন করে মানে বিভিন্ন দেশে বাংলাদেশিদের চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তাদের ডেপুটেশনও করা হয়েছে বেশ কিছু সংখ্যক ডেপুটেশন এর মধ্যে হয়েছে হ্যাঁ গুজরাট রাজস্থান মহারাষ্ট্র ছত্তিশগড় দিল্লিতে হ্যাঁ বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল আসামে কিন্তু আমাদের রাজ্যে আমরা এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো হেলদুল নেই এই ব্যাপারে এখন একদম মানে কমপ্লিট সাইলেন্স মেনটেন করছে না চিফ মিনিস্টার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা জানতে পেরেছি না প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রশাসনিক অফিসারের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশিকা আছে প্রতিটি ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা এবং ডিটেনশন সেন্টার করা তারপর তাদেরকে বিদেশি কোথায় কোথায় মানে ইলিগেল ইমাইগ্রেন্ট আছে সেটা খুঁজে বের করা তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা এবং 30 দিন সময়সীমার মধ্যে তাদের ভেরিফিকেশন হবে তাদের ক্রেডেন্সিয়াল তাদের ডকুমেন্ট সার্টিফিকেট তারপরে তাদেরকে যদি প্রমাণিত হয় তারা ইন্ডিয়ান না তখন ফরেনার রেজিস্ট্রেশন রিজনাল অফিসে খবর দিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ফরেন রেজিস্ট্রেশন অফিস তাদেরকে ডেপুটেশনের ব্যবস্থা করবে এর মধ্যে আমরা জেনেছি যে গুজরাট থেকে প্রায় 300 জনের মানে বাংলাদেশিকে একটা বিশেষ বিমানে তাও আগরতলা ল্যান্ড বর্ডারের মাধ্যমে হ্যাঁ তাদেরকে পুশব্যাক করা হয়েছে তারপর গাজিয়াবাদ থেকেও একটা বিশেষ বিমানে এয়ারফোর্সের 125 জন না কতজন
বাংলাদেশিকে এই আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করে তাদেরকে পুষব্যাক করা হয় বর্ডার ল্যান্ড দিয়ে। এত কিছু হচ্ছে তা সত্ত্বেও কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এখনও আজকের পত্রিকায় প্রতিবাদে কলমে দেখেছি যে এই যে আমাদের সেন্ট্রাল জেট যেটা আছে সুদর্ণাঘাট, সেখানে এখন জায়গার সংকুলন হচ্ছে না, কারণ প্রচুর সংখ্যক যারা ওই রেল স্টেশন বিভিন্ন জায়গা থেকে যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে সেখানে রাখা হচ্ছে। কিন্তু তাদেরকে রাখার জন্য তো ডিটেনশন ক্যাম্প খোলার কথা বলেছে কেন্দ্র সরকার, তাহলে রাজ্য সরকার কেন এখন অবধি ডিটেনশন ক্যাম্প খুলছেন? ডিটেনশন ক্যাম্প এটা আমাদের প্রশ্ন। আর এই বিষয়ে আমরা কিছুদিনের মধ্যে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব চিফ মিনিস্টারের কাছে, গভর্নর কাছে এবং চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা কাছে মিনিস্ট্রি এবং প্রাইম মিনিস্টারের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। এবং আমরা এই প্রেস মিটের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি, মানে অতি সত্ত্বর যেন এই যে বিদেশি চিহ্নিতকরণ যে প্রক্রিয়া সেটা যেন শুরু করে, এবং যে সমস্ত দালাল চক্র পাসপোর্ট থেকে আরম্ভ করে আধার কার্ড, বিআরটিসি, ইভেন মানে রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো যে তারা টাকার বিনিময়ে তারা কী করে তারা এগুলো অ্যাকোয়ার করছে, এই দালাল চক্র কোথায় কোথায় আছে কারা, তাদের চিহ্নিত করা হোক আগে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক। নির্বাহ তিনি আজীবন নিরাপদ বাংলাদেশের এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা